বাড়িতে তাদের যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে শেখাচ্ছে হোয়াট ইজ দিস, সে যাতে বলে দিস ইজ এ চেয়ার। হোয়াট আর ইউ ডুইং, সে যাতে বলে আই এম প্লেইং। অভিভাবকদের মধ্যে একটা অংশ যে বাচ্চাদেরকে ইংরেজি স্কুলে ভর্তি করানোর থেকে শুরু করে ঘরেও তারা, পণ্ডিত মানুষ, তিনি ইচ্ছে করলে বাংলা শেখাতে পারেন। আর ওনাকে আমি একদিন বলেওছিলাম, আমার ঘনিষ্ঠ মানুষ, তার সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি, তিনিও মনে করেন, অন্তত মুখে তো বলেন অবশ্যই। তো তাকে একদিন আমি বললাম, তিনি যখন ইংরেজিতে প্রবন্ধটা লিখলেন আমাকে বললেন যে কেমন হয়েছে। আমি বললাম দেখুন একটা জিনিস, আপনি কেন ইংরেজিতে লিখতে চান? আমি চমৎকার বাংলা লেখেন, বাংলা লিখেন না কেন? তাহলে এটা প্রত্যেকে বুঝতে পারতো, এখন এটা তো আমিই বুঝি না। এবং শুধু তাই না, তিনি যে একজন ইংরেজি ভালো জানেন এটা প্রমাণিত করার জন্য সেই ক্ষেত্রে এই প্রবন্ধটাতে কঠিন কঠিন ইংরেজি শব্দ প্রয়োগ করেন, যেটা আমি বুঝি না। সাধারণে বুঝবে কি করে? একটা সাময়িকী বের হবে, তাতে তিনি লেখা দিলেন ইংরেজিতে। আমি বললাম যে দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে ইংরেজি জানা মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বোধ হয় বর্তমানে এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বর্তমান সময়ে বোধ হয় এই বাংলাদেশে ইংরেজির সবচেয়ে বড় পণ্ডিত। তিনি ভালো লেখক, তিনি ভালো বক্তা, কিন্তু মজাটা হচ্ছে আজ অব্দি তার কোনো ইংরেজি লেখা আমি পাইনি। তার বক্তব্যের মধ্যে একটা ইংরেজি শব্দ আমি পাইনি। তিনি কত বড় পণ্ডিত একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। একবার এই প্রেস ক্লাবে, সে অনেকদিন আগের কথা, 20 বছর তো বটেই বা তারও আগে, তিনি প্রধান আলোচক হিসেবে আসলেন। তো তিনি আলোচক জানায় আবুল কাসেম ফজলুল হক আরেকজন বিদগ্ধ পণ্ডিত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি চলে আসার, তিনি কিন্তু আমন্ত্রিত ছিলেন না, কিন্তু কেন আসলেন? স্যারের বক্তব্য শুনতে হবে, এই জন্য আসলেন। এই ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর মতো লোক একটা ইংরেজি শব্দ ব্যবহার করেন না। আমি এই অবধি তার কোনো ইংরেজি প্রবন্ধ দেখি নাই। তো আপনি কি পারেন না এরকম করতে? আমি সরাসরি ওনাকে, এটাকে যদি উনি আক্রমণ মনে করেন আক্রমণ মনে করতে পারেন, আমি কিচ্ছু মনে করি না। তো আজকে আমরা ইংরেজিকে আমরা এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ ছিল না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনেছি। কিরকম? যে ইংরেজিকে আমরা বলি কি, যে আন্তর্জাতিক ভাষা। ঠিক আছে, এটা আমি দ্বিমত করছি না, কারণ মানে বিভিন্ন দেশের সঙ্গে সংলাপ করা, মানে ওই এক দেশের তথ্যাবলী এবং তথ্যাবলী উভয়টা বিনিময় করার জন্য ইংরেজির দরকার রয়েছে, একথা ঠিক। আমরা লিও টলস্টয়ের আনা কারেনিনা যদি পড়ি, সেটা রুশ ভাষার বিখ্যাত উপন্যাস। আগে এটা ইংরেজিতে অনুবাদ হলো, তারপরে বাংলায় আসলো। যদি লিও টলস্টয়ের সবচেয়ে যে খ্যাতনামা উপন্যাস ওয়ার এন্ড পিস, এটা ইংরেজিতে আসলো, তারপরে এখানে আসলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রাশিয়াতে বা চীনে বা জাপানে তারা ইংরেজিকে একেবারে দ্বিতীয় স্থানে রেখে দিয়েছে। কিরকম? তারা ইংরেজি যেটুকু দরকার, জাস্ট যেটুকু দরকার, এই যে মিডিয়া, আন্তর্জাতিক ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা পালন করতে হলে ইংরেজির দরকার আছে, সেইটুকু অনুবাদের জন্য ইংরেজি দরকার আছে, সেই ধরনের কিছু লোক, কিছু এক্সপার্ট তারা তৈরি করে। তাদের ঔপন্যাসিকরা, তাদের কবিরা, তারা ইয়েতে ইংরেজিতে লেখেন না। তাহলে কি তারা আজকে যে এই কথা, তো আজকে চীনের কথা বললে আমাদের কিছু লোক আবার কি বলে, একটু মানে মুখ ঘুরিয়ে নিতে চাইবে, জাপান সম্পর্কে তো চাইবে না। জাপানে গিয়ে দেখুক তো কেউ যে ইংরেজি কোনো সাইনবোর্ড আছে কিনা, বা ইংরেজিতে কেউ কথা বলে কিনা। সেইখানে তাকে কষ্ট করে জাপানিজ ভাষা জানতে হবে, তারপরে তাদের সঙ্গে মেলামেশা করতে হবে। তা আমরা এই যে ইংরেজি না হলে আমরা দুর্বল হয়ে যাব, এটা অত্যন্ত ভুল ধারণা। এইটা ঠিক আগেকার মতো ঘটনাটি রয়ে গেছে। ঠিক ইংরেজ আমলে, ইংরেজদের শাসনাধীনে যে অবস্থাটি ছিল, উচ্চবিত্তের মানুষেরা তারা কি করত? ইংরেজি জানার কারণ যে হচ্ছে যে ইংরেজি জানলে আমরা ইংরেজিতে লিখতে পারবো, কথা বলতে পারবো, হ্যাঁ,
সরকারি চাকরির সুবিধা হবে ইত্যাদি কারণ। রায় টাইটেল পাবে, রায়চৌধুরী টাইটেল রায়চৌধুরী, খান বাহাদুর, আপনার টাইটেলটাও আছে, খান সাহেব, এইগুলো পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাকে বলতে হয় যে এই যে উপাধিগুলো প্রাপ্ত হবে সেটা তখনকার দিনে কারা পাইত? যাদের অধিকাংশই ব্রিটিশ সাম্রাজ্যবাদের দোসর বলা চলে। আজকে মানে ওই তৎকালীন সময়কার সেরা আইনজীবী চিত্তরঞ্জন দাস শুধু সেরা আইনজীবী নয়, রাজনীতিবিদ হিসাবেও ভারতের মধ্যে বাঙালিদের মধ্যে সেরা রাজনীতিবিদ বলে আমি মনে করি। কেন মনে করি? কারণ বাঙালিদেরকে দাবিয়ে রাখার জন্য সেটা কেন্দ্রীয় ভাবে সে যে দলই হোক না কেন কেন্দ্রীয় নেতারা এটা চেষ্টা করত। এখন দেখা যায় যে তারা ওই ইংরেজিকে, যেমন চিত্তরঞ্জন দাসের কথা বলছিলাম, তিনি বাংলা ইংরেজি ব্যবহার করতেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরেকজন বাঙালি রাজনীতিবিদ সরোজিনী নাইডু, তার জন্মস্থান বিক্রমপুরে, মানে অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জে, তিনি ওই কবি হিসাবে অত্যন্ত খ্যাতিমান ছিলেন। কিন্তু কি হলো, তিনি কিন্তু রাজনীতিবিদ, কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1923 সালের অধিবেশনে। তো তিনি একটা বাংলা শব্দ কোথাও উচ্চারণ করতেন না। তাহলে দেন হাউ শি ক্যান বি ট্রিটেড অ্যাজ বেঙ্গলি লিডার? তাকে একজনে প্রশ্নই করে ফেলছিল যে আমাদের বাঙালি নেতা তৈরি হয় না কেন? তখন উত্তর দিল যে এটা আমি বাঙালি হিসাবে পরিচিত হতে চাই না, আমি ভারতীয় হিসাবে পরিচিত হতে চাই। এই হচ্ছে আমাদের মন মানসিকতা, চিন্তা, চেতনা। এখন ময়মনসিংহ হয়েছে কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা বাদ দিলাম। আমি একদিন বাসে যাচ্ছি, কিন্তু স্যার নাইডুর বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে তৎকালীন সময় এই ইন্ডিয়ার মধ্যে, মানে ভারতবর্ষের মধ্যে এতগুলো ভাষা ছিল, তবে সেই ভাষাগুলোর মধ্যে সাম্রাজ্যবাদী ভাষা ছিল ওই হিন্দি ভাষা। সে সবার উপরে খবরদারি করতে চাইতো। আচ্ছা, কিন্তু ভারত মানেই তো হিন্দি ছিল না। ফলে ওইখানে যখন একজন বক্তব্য দিবে তখন সে কি ভাষাটা বেছে নিবে, এটা তো একটা মুশকিল ছিল। আচ্ছা, মুশকিল কখনোই না, এই কারণেই না, যেমন ধরো এখানে আবার বর্তমানে টেনে নিয়ে আসছি। আজকে এই মুহূর্তে যদি কোন চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, যেমন আমি একজনের নাম করেই বলছি, চীনের বিখ্যাত নেতা, বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনীতিবিদ, রাজনীতিবিদ না রাষ্ট্রনীতিবিদ, চৌ এন লাই বাংলাদেশে যখন আসলেন, তিনি কিন্তু একটা ইংরেজি শব্দ ব্যবহার করেন নাই, অথচ তিনি যথেষ্ট ইংরেজি জানতেন। তিনি দুভাষী সঙ্গে নিয়ে আসছিলেন, যে তিনি চীনা ভাষায় বলবেন, সেটাকে সেই ব্যক্তি বাংলায় অনুবাদ করে দেবে। গত 3 দিন আগের ঘটনা কিন্তু তাই ঘটছে। এই চায়নার যে মেডিকেল টিম বাংলাদেশে আসছে, যারা কিনা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল ছাত্ররা, তাদেরকে যারা নিপীড়িত হয়েছে, গুলি লাগছে, তাদেরকে যে চিকিৎসা দিবে, এটার জন্য যারা আসছে চিকিৎসক দল, তারা কিন্তু প্রত্যেকেই চায়না ভাষায় বক্তব্য রাখছে, যারা কিন্তু ইংরেজি ভাষায় বা অন্য কোনো ভাষায় বক্তব্য রাখে নাই। সেই কথাটাই বলছিলাম, এই ভাষাকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। এই বোধটা যদি না থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা সৃষ্টি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জাতি উন্নত হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে একজন উপদেষ্টা, এখন মাননীয় বলবো, যদিও সে ছাত্র ছিল, এই যারা আন্দোলন করে গেল নাহিদ, তাহলে সেই নাহিদকে যখন নাকি ওই কথা বলতেছিল, তখন কিন্তু সে বাংলায় জবাব দিছে। বিদেশিদের সাথে যখন কথা হচ্ছিল, তখন কিন্তু সে বাংলায় কথা বলছে। ভালো কাজ করেছে, অবশ্যই ভালো কাজ করেছে, আমি বলবো যে সে ভালো করেছে। আমাদের কাছে সে নন্দিত, আবার আরেকটা সমাজের কাছে সে নিন্দিত হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস, আমাকে একজন বলছে, এই দেখো, সে উপদেষ্টার দায়িত্ব নিয়েছে, সে ইংরেজিতে বলতে পারে না, ইংরেজিতে কথাটা বলতে পারে না, কিন্তু আমি তো মনে করি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অন্তত এইটুকু ইংরেজি জ্ঞান তার আছে, অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারত। কিন্তু ঘটনা হচ্ছে
সে ইচ্ছে করে বলেনি। তার বাংলার প্রতি তার ভালোবাসা, বাংলার প্রতি তার শ্রদ্ধা বোধ থেকেই সে ইংরেজিতে কথা বলেনি। আবার আরেকটা বিষয়, এই যে এমিরেটাস অধ্যাপকের কথা আপনি বললেন, সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, তো উনি যেরকম ইংরেজির ব্যবহার করেন নাই, আবার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, আহমদ ছফা Yes, একবার একটা ইংরেজিতে লেখা লিখে যখন নাকি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলেন, সেই জাতীয় অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সিরাজুল ইসলাম চৌধুরী যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আব্দুর রাজ্জাক সাহেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর উনি তো আসলে সকলের একটা আশ্রয়ের জায়গাও ছিলেন। আব্দুর রাজ্জাক, yes, উনি কিন্তু আহমদ ছফাকে বলছিলেন যে এটা একটা বিশুদ্ধ সময়ের অপচয়, যে তুমি তো বাংলা ভালো লিখতে পারো, তাহলে বাংলা এত সাহিত্য লেখার ভিতর দিয়ে একটা ইংরেজিতে লেখার যে সময়টা অপচয় হইল, এটা আসলে বিশুদ্ধ সময়ের অপচয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে আরেকটু আগে চলে যেতে হয়। মাইকেল মধুসূদন দত্ত অসাধারণ প্রতিভাধর কবি, বাংলা সাহিত্যের প্রতিভার দিক দিয়ে বোধহয় সর্বশ্রেষ্ঠ বললেও অত্যুক্তি হবে না।